মিনিমাম একটা কাঠামো প্রস্তাব এবং কিছু কাঠামো ঠিক করে দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রথমে নির্বাচিত স্বৈরাচার, পরবর্তীকালে হাসিনার মতো ফ্যাসিস্ট না হয়। অ্যালাউ করব যে এই ন্যারেটিভ শেখ হাসিনা ভয় দেখাতো যে আমি না থাকলে এখানে মৌলবাদের উত্থান হবে? আমাদের কোন ধর্মীয় গ্রন্থে আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঘোষণা দিয়ে একটা বিল্ডিং ভাঙতে হয়? কেন আমরা এগুলো দেখব? অ্যাক্টিভ থাকতে হবে। বুলডোজার বাহিনী তো সব জায়গায় যেতে হবে, এক জায়গায় গেলে হবে না। যদি মনে করেন বুলডোজারই বিপ্লব, বুলডোজারই হোচিমিনের বিপ্লব, মাও সেতুং এর বিপ্লব, তাহলে সরকার স্টে থাকুক, ইউনূস সাহেব রেস্টে থাকুক, বুলডোজার দিয়ে সব জায়গায় যান। কিন্তু এই পপুলার সাপোর্টের জন্য অন্যায্য কথা বলা, হুমকি ধামকি দেওয়া, এনার্কি সৃষ্টি করা, এগুলো কোনো কাজ না, এগুলো সভ্যতা বিরোধী। তো সুতরাং আমি আশা করব প্রফেসর তাজ হাশমি সাহেব তার বিবেক দিয়ে কাজ করবেন, যেটা তিনি দীর্ঘদিন করেছেন। আর নাম্বার 2 হচ্ছে, আমার যে দর্শক বন্ধু ভুল বুঝেছে, আমার সহ আলোচক সাহেবও বলেনি যে কারো কোনো অবদান নাই। উনি যেটা বলতে চেয়েছেন যে সরকারের অবস্থান কোথায়। আমি তো আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে 32 নাম্বার ভেঙে যদি ফ্যাসিবাদ দূর হয়, তাহলে তো সরকারের উদ্যোগেই এটা আপনার সরকারি ব্যবস্থাপনায় ভেঙে ফেললে তো এটা জনগণের কষ্ট কম হতো। কাজে আরেকটা হচ্ছে যে আমি শ্রদ্ধা রেখে বলি, আমরা অনেক সময় অ্যাপেল এবং পাইনাপেল কম্পেয়ার করতে চাই। ধরেন আমি আইনের ছাত্র, আমি লেখাপড়া করার চেষ্টা করছি এখনো। আমরা কথাতে মাও সেতুং, হোচিমিন, তার সঙ্গে বাংলাদেশ, এগুলো মানায় না, এগুলো কম্পেয়ার করা যায় না, সম্পূর্ণ ডিফারেন্ট বল গেম। সমাজতান্ত্রিক বিপ্লব, মাও সেতুং যেটা আপনার লং মার্চ করেছিল, সারা বিশ্বকে শিখিয়েছিল লং মার্চ, গ্রাম থেকে শহর ঘেরাও করো। একটু কথা সুযোগ দেন বলতে, কিছু জিনিস জানানো দরকার। লং মার্চ প্রোগ্রাম মাও সেতুং দিয়েছিল গ্রাম থেকে শহর ঘেরাও করো, এবং ঘেরাও করে চিং কাই শেকের সরকারকে শুধু না, একটি ব্যবস্থাকে উৎখাত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। লেনিন করেছিলেন রাশিয়াতে। আমাদের দেশে দুই বড় দল, তার আগে মৌলানা ভাসানী সত্যিকার অর্থেই লং মার্চ করেছিলেন ফারাক্কার উদ্দেশ্যে 77-এ, কিন্তু আমাদের বড় দুই দল লং মার্চের নামে ওই পাজেরো করে যাত্রা করে লং মার্চেরও শব্দের অপব্যাখ্যা করেছে। এখন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব, তো এই জন্য ভয় লাগে। তো এখন প্রফেসর তাজ হাশমি যেভাবে বললেন যে এটা তো আমরা আরো কনফিউজড হয়ে যাচ্ছি, যে ইউনূস সাহেবের সম্পর্কে উনি যেটা বলছেন অন্যান্য উপদেষ্টা নিয়ে। আমি এত নৈরাশ্যবাদী হতে চাই না। আমি এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে চাই, কারণ আমাদের তো উপায় নাই। উনি আমাদের এখন পর্যন্ত আস্থার স্থল, এবং ওনার প্রতি আমাদের অধিকার আছে, আবদার আছে, অনুরোধ আছে, ইভেন ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা আছে, যে বাংলাদেশকে, যে এই দীর্ঘ 53 বছরে একটিও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দেখেন, আমি কোন দল পাওয়ার ক্ষমতায় আসলো, কোন দল জিতলো, এটা নিয়ে আমি বিন্দু মাত্র অড়িব না। এটা যে যে দল রাজনীতি করে তাদের মাথা ব্যথা। আমি যে একজন নাগরিক হিসাবে চিন্তিত, এবং যেটা হওয়া উচিত সবারই, যদি নাগরিক হন, আর যদি দলদাস হন সেটা আলাদা কথা। সেটা হচ্ছে যে রাষ্ট্রের সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোটা, মিনিমাম একটা কাঠামো প্রস্তাব এবং কিছু কাঠামো ঠিক করে দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রথমে নির্বাচিত স্বৈরাচার, পরবর্তীকালে হাসিনার মতো ফ্যাসিস্ট না হয়। আমরা তো কোনো অবস্থায় দেখিনি বাংলাদেশের কোন সরকার সহজে ক্ষমতা ছাড়তে চায়, নানা রকম তাল বাহানা করে, কেউ কম কম করে, শেখ হাসিনা চূড়ান্ত বহিঃপ্রকাশ করেছে। এটাই তো ইতিহাস, এটা তো অস্বীকার করলে ওই উট পাখির মতো বালুতে মুখ গুজে যে কেউ দেখতে পাচ্ছে না সেইটা হবে। এবং আমি বিনয়ের সঙ্গে প্রফেসর তাজ হাশমি সাহেবের এই ভার্সনকে আমি একমত না, যে জনগণ পিঠের দেয়াল থেকে গেছে, 32 ভাঙছে। না, এটা কোনো, এবং এইটা ভেঙে তাহলে আমরা দেখি 7 দিন 10 দিনের সরকার কি পদক্ষেপ নেয় বিচার শুরুর, তাই না? এখানে আপনাকে মনে রাখতে হবে,
আমাদের মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণবিপ্লব বা গণ অভ্যুত্থান কারোটার সঙ্গে কারোটা কম্পেয়ার নাই। এই যে তত্ত্ব কথা আওড়ালে হবে না। 1971-এর 25শে মার্চ রাত 10:30টায় অপারেশন সার্চলাইট করে যখন ঢাকায় গণহত্যা চালালো, এবং এটা আমার কথা না, এটা আওয়ামী লীগের বয়ান না, এটা বিএনপির বয়ান না, এটা সিদ্দিক সালিকের বই আছে, হাসিনা আক্তার পড়বেন, অন্য আলোচকরা নিশ্চয়ই পড়েছেন, উইকনেস টু সারেন্ডার বই। নিয়াজি, আমির আব্দুল্লাহ নিয়াজির আপনার পাবলিক রিলেশন অফিসার ছিল, পরে ব্রিগেডিয়ার হয়ে জিয়াউল হকের সঙ্গে প্লেন দুর্ঘটনায় মারা যায় 1988 সালে। সে সিদ্দিক সালিকের বই আছে, উইকনেস টু সারেন্ডার বইতে উনি লিখছেন যে জেনারেল খাদিম রাও ফরমান আলীকে বলছে, রাও টুনাইট ইজ নাইট, কিল সো ফার সো পসিবল। এবং সেই গণহত্যার পরে ইয়াহিয়া খান যখন ভাষণ দিল, আপনি কি এইটা মুছে দিতে পারবেন? হয়। ইয়াহিয়া খান ভাষণে শেষ শব্দ কি বলেছিল, কার নাম নিয়েছিল? বলেছিল, শেখ মুজিব ইজ এ ট্রেইটর টু দ্য নেশন, হি উইল নট গো আনপানিশড। শেখ মুজিব বিশ্বাসঘাতক, তাকে বিনা বিচারে ছাড়া হবে না। তো সুতরাং মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর ফ্যাসিস্ট হয়ে যাওয়া বা শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট হওয়া, বাকশাল করা, সেগুলো তো আমরা তীব্র সমালোচনা করি। আমার আরেক সহ আলোচক শামীম ভাই তো জাসদ করে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, কিন্তু তাই বলে ধরেন আসাম আব্দুর রব, এত গৌরবোজ্জ্বল ভূমিকা, কিন্তু রব ভাইয়ের জীবনের একটা আমি মনে করি ব্ল্যাক পার্ট, এরশাদের আমলে বিরোধী দলের নেতার খেতাব পেলেন, কি বলে গৃহপালিত বিরোধী দল। তাই বলে কি রব ভাই যে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল 2রা মার্চ, একটা অন্য দেশের মধ্যে থেকে দেশ আপনার আরেকটি দেশের পতাকা তুলেছিল, এই বীরের ভূমিকা আমরা ভুলে যাব? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে বলে আমরা মুক্তিযুদ্ধকে পরিত্যাজ্য করব? নিশ্চয়ই না। আমরা কি সেই ন্যারেটিভকে অ্যালাউ করব? যে ন্যারেটিভ শেখ হাসিনা ভয় দেখাতো যে আমি না থাকলে এখানে মৌলবাদের উত্থান হবে। আমাদের কোন ধর্মীয় গ্রন্থে আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঘোষণা দিয়ে একটা বিল্ডিং ভাঙতে হয়? কেন আমরা এগুলো দেখব? আমরা কেন আপনার ধর্মীয় উন্মাদনা দেখব? আমরা বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়, ধর্ম ব্যবসায়ী নয়। আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার একটা কথা বলছি, এই বাংলাদেশ কোনোদিন চরম বামপন্থীরা নিতে পারবে না। নকশালরা বহু ট্রাই করেছে, অনেক আদর্শবাদী তরুণরা সত্যিকার অর্থে চেষ্টা করেছে, সেরকম কট্টর আফগানি স্টাইলের তালেবানি বিপ্লব এখানে হবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সহিষ্ণু, মধ্যপন্থা, উদার গণতন্ত্রে বিশ্বাস করে। তারা যেরকম নামাজ পড়ে টাইম মতো, তার প্রতিবেশী বন্ধুর দুর্গাপূজাও সে বাধা দেয় না। এটা হচ্ছে বাংলাদেশের বিউটি। এবং এই সৌন্দর্য যদি বুঝতে না পারেন, ওই যে ভোটে আপনি হারবেন, এবং হেরেছেনও বহুবার বহু যুগে। কাজেই আমার এখন একটাই প্রত্যাশা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি শ্রদ্ধা করে স্যার ডাকি মন থেকে, স্যার এত কিছুর পরও সংস্কার, ন্যূনতম সংস্কারগুলো করতে হবে। এক, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং আপনার প্রশাসন ও পুলিশ বিভাগ। আর তার আগে আপনি বোধহয় আগামীকাল ইউনূস সাহেব শহীদদের পরিবারের সঙ্গে বসছে, আমি সাধুবাদ জানাই। আমরা আগে দেখতে চাই আগামী 15 দিনের মধ্যে শহীদদের তালিকা পূর্ণাঙ্গকরণ হয়েছে হয়তো, তাদেরকে যথাযথ সম্মান, এবং কোনো আহত যেন চিকিৎসার জন্য রাস্তায় এসে দাঁড়াতে না হয় গত 36 জুলাই আন্দোলনে, সেটি আমাদের বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে। যে বিল্ডিং ছেড়ে পালিয়ে গেছে যে নেতা দীর্ঘদিন বাংলাদেশে ছিল, ওবায়দুল কাদের, কেউ বলে এর সাহায্যে, কেউ বলে ওর সাহায্যে 626 জন পালায় গেল কিভাবে, এগুলো প্রশ্ন করা নাই। এখন প্রত্যেকটা আওয়ামী লীগের বিল্ডিং ভেঙে যদি ফ্যাসিবাদ নিরসন হয়, আলহামদুলিল্লাহ করেন, কিন্তু ফ্যাসিবাদের বিচার করতে হবে দ্রুততার সাথে। সে পলাতক থাকলে, আমি শেষ করছি, পলাতক থাকলে অনুপস্থিত আমাদের ফৌজদারি কার্যবিধিতে বিচার হয়। আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতাদের, ফ্যাসিবাদীদের, পুলিশের, এই যে আমার 2 সহ-আলোচক বর্তমানে যারা আছেন তারা যেভাবে বলছেন, পুলিশের, র্যাবের, তারপরে সেই ব্যবসায়ী দুর্বৃত্তদের কোনো প্রবলেম নাই। বেক্সিমকোয় আপনি
অ্যাডমিনিস্ট্রেটর বসাতে পেরেছেন, বসুন্ধরা অ্যাডমিনিস্ট্রেটর বসাতে অসুবিধা কি যদি বসুন্ধরা মালিকদের গ্রেপ্তার প্রয়োজন হয়? মুনিয়া হত্যা মামলার পুনঃতদন্ত করতে অসুবিধা কোথায় হচ্ছে? আপনি দেখেন, আমি একটা কথা উদাহরণ মনে করে দেই, আমার দুই সমালোচকের মনে থাকবে। বসুন্ধরা একটা ক্লাসিক উদাহরণ যে দুইটা সরকারকে কিভাবে ব্যবহার করে। বসুন্ধরার ছোট ছেলে 2005 না 6 সালে তাদের প্রকৌশলী সাব্বির হত্যার পর লুৎফুজ্জামান বাবরকে কত কোটি টাকা ঘুষের পরে তদন্ত হয়, ঘুষের অভিযোগ আছে, সেটা দিয়ে তারা বেঁচে গিয়েছিল। আর সে তার পেয়ে গেছে, সেটা নিয়ে তো আমরা আবার শেখ হাসিনার আমলে তখন 10 কোটি না 20 কোটি, শেখ হাসিনার আমলে হয়তো 300 কোটি 500 কোটি টাকা দিয়ে ওই যে বড় ছেলে মুনিয়া হত্যা মামলা থেকে খালাস পেয়েছে। এই বড় ফ্যাসিবাদের লালনকারী, ফ্যাসিবাদের অর্থ যোগানদারকারী, তাদের সম্পর্কে তো আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। বুলডোজার বাহিনী তো সব জায়গায় যেতে হবে, এক জায়গায় গেলে হবে না। যদি মনে করেন বুলডোজারই বিপ্লব, বুলডোজারই হোচিমিনের বিপ্লব, মাওসেতুং এর বিপ্লব, তাহলে সরকার স্টে থাকুক, ইউনূস সাহেব রেস্টে থাকুক, বুলডোজার দিয়ে সব জায়গায় যান, আমরাও যাব, কোনো আপত্তি নেই আমাদের। ফ্যাসিবাদ, শেখ হাসিনা, আওয়ামী লীগ, 14 দল, এরশাদ, ন্যূনতম কোনো মায়া তো দূরের কথা, ঘৃণা থেকে ঘৃণা, ঘৃণা থেকে ঘৃণা। কিন্তু আগুনকে আগুন দিয়ে নিভানো যায় না। ফ্যাসিবাদকে লড়াই করতে গেলে গণতন্ত্র আইনের শাসন দিয়ে লড়াই করতে হয়। বিশ্বের দেশে দেশে সেভাবেই লড়াই হয়েছে। আজকে মেজর হাফিজ তো আর কালকের লোক না। মেজর হাফিজ একটা সাংঘাতিক কথা বলেছে যে বিদেশি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার কোনো কাজ কিনা, শেখ হাসিনার প্রতি সহানুভূতি বাড়ানোর জন্য কোনো কাজ কিনা। আপনাকে মনে রাখতে হবে, হাসিনা আক্তার সব বড় বড় পণ্ডিতদেরই, দেশে থাকেন, বিদেশে থাকেন, মাটির তলে থাকেন, সাত আসমানের চূড়ায় থাকেন। শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে, 4 জাতীয় নেতাকে হত্যা করে আপনার ব্যর্থ রাজনীতির কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতা এসছে। আমি বারবার বলি, আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসবে কিনা নির্ভর করবে এই সরকার সংস্কার কতটা করতে পারলো এবং পরবর্তীতে নির্বাচিত সরকার কতটা গণতান্ত্রিক হলো, তার উপর নির্ভর করবে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। আপনি নিষিদ্ধ করেন, দেখা মাত্র গুলি নির্দেশ দেন, যা দেন। আমরা ওই 92 সালে গণ আদালত করার পর, আওয়ামী লীগ পাওয়ারে আসার পর, যুদ্ধাপরাধীদের বিচার করার পর, জামাত শিবির নিষিদ্ধ করার পর, অঘোষিত 15 বছর নিষিদ্ধ করার পর, হেফাজতের নেতারা আজকে বড় বড় কথা বলে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়নি মঞ্চে নিয়ে গিয়ে। সেই হেফাজত ইসলামী তো নাকি হেফাজত চেঞ্জ হয়েছে নাম? তো সুতরাং ভাই মোরাল নেওয়ার সুযোগ কারো নাই। এইখানে আপনাকে গণতন্ত্রের রাজনীতি করতে হবে। শেখ হাসিনা যা করেছে আপনি যদি অন্য নামে তাই করেন, মানুষ কম্পেয়ার করবে। আর সব সময় আমি যেরকম মনে করি না আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, সব জনতাকে প্রতিনিধিত্ব করছি, দয়া করে আপনারাও মনে করেন না সব জনতাকে প্রতিনিধিত্ব করছি। আমি বাংলাদেশের অনেকগুলো টেলিভিশনে গিয়েছি, অনেক পজিটিভ কথা বলেছি, বা আপনার অনুষ্ঠানও বলি, আপনারাও আমার এই পজিটিভ ক্লিপগুলো দেন না। ওই যে শুনলাম আমি যে মেজর আখতারুজ্জামানকে আমি রাজাকার বলেছিলাম কারণ সে আমার বাবার মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছিল। দুই আলোচক ভাইকে বলি, এটা শেখ হাসিনার আমলেই, জুলাই আগস্টের দিকে, সরি 2023-এ একটা টক শোতে, সেইটা দেখলাম 10 লাখ ছাড়িয়ে গেছে ভিউ। আমি তো এই 10 লাখ ভিউ ছাড়ানোর পক্ষে না, কারণ আমারই পরে খারাপ লেগেছে যে আমি কেন একটা বয়স্ক লোককে এভাবে গালিগালাজ করলাম টক শোতে। তো সুতরাং নেগেটিভ কথা বললে জনপ্রিয় পাওয়া যায়। ওই যে আপনার বাংলাদেশে, আমি একটা উদাহরণ দেই, ওই বাংলাদেশে মনির ফুকুর একটা হত্যাকাণ্ড হয়েছিল, শারমিন রিমা হত্যাকাণ্ড। তখন ওই শেখ মুনির পেপার শেখ সেলিম চালাতো বাংলার বাণীর হঠাৎ সার্কুলেশন বেড়ে গেল। মনির আর খুকুর রগে যৌন কাহিনীগুলো রং চং লাগিয়ে বিক্রি করা শুরু করলো। আমি বলছি 88 সালের কথা। তখন বাংলার বাণীর গ্রাহক বাড়লো, বা দৈনিক সংবাদ যে প্রগতিশীল পেপার, তারা ওই লাইনে হাঁটলো না, বললো গ্রাহক আমার কমুক। সুতরাং গ্রাহক বাড়া আর সস্তার জনপ্রিয়তা দিয়ে দেশ গঠন করা যায় না, রাষ্ট্র গঠন করা যায় না। নিজের ভিউ বাড়ানো যায়, নিজের ইনকাম বাড়ানো যায়। কাজেই আমাদেরকে সত্য কথা বলতে হবে, তা সে যতই অপ্রিয় হোক, এবং রাষ্ট্র
পরিচালনা করবে সরকার। সেইখানে ধন্যবাদ। হ্যাঁ, সেইখানে বিপ্লবের নামে ভবন গুড়িয়ে দিয়ে কোনোদিন কাউকে বন্ধ করা যায় না। আমি আবারও বলছি, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে যদি আমরা সংস্কার করতে ব্যর্থ হই। বাংলাদেশ যদি এবারও সংস্কার না করতে পারে, বাংলাদেশের বর্তমান ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যদি আগের মতো আবারও ক্ষমতার মোহে অন্ধ থাকে, তাহলে আপনি 332 নম্বর পুড়িয়েও কারো ফিরে আসা আটকাতে পারবেন না। ধন্যবাদ।